শোক আর প্রতিবাদের প্রতীকী স্বরূপ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ তাজিয়া মিছিল। বুক চাপড়ে স্মরণ করা হয়েছে কারবালার প্রান্তরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদ দৌহিত্র ইমাম হোসেনের আত্মত্যাগকে। পাশাপাশি ফিলিস্তিনি সহ মুসলমানদের উপর সকল নির্যাতনের প্রতিবাদও জানানো হয় শোক মিছিল থেকে। এস.এম. আরিফের রিপোর্ট। কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইনের আত্মত্যাগ স্মরণে হোসাইনি দালান ইমামবাড়ায় 10 মহরম সকাল থেকেই জড়ো হতে শুরু করে শিয়া সম্প্রদায়ের মানুষ। শোক মিছিলকে সামনে রেখে পরনে ছিল কালো পাঞ্জাবি, কারো হাতে লাল, সবুজ কিংবা কালো নিশান। ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শকে যদি আমরা শিখতে পারি, ধারণ করতে পারি, আমরা সঠিক মুসলমান, সঠিক মুমিন হতে পারবো। কি তোমরা ন্যায়ের পথে থাকবা, অন্যায়ের প্রতিবাদ যতদিন পর্যন্ত জীবিত আছো ততদিন পর্যন্ত করতে থাকবা। যেরকম আমরা ওখানে প্রতিবাদ ইমাম হুসেন 1400 বছর আগে করে দিয়ে গেছেন, ঠিক আমরা কিন্তু এখন ওই প্রতিবাদটা করছি। এদিন ইমামবাড়ায় কেউ কেউ আসেন মানতের অনুভূতি নিয়ে। আমার বাচ্চা একটা মানতি ছিল, এই জন্য আমরা এখানে আসি বা তাদের উসিলায় আমরা শোক প্রকাশ করি। আল্লাহর কাছে কত নিয়ত করে আইছে, আল্লাহ নিয়ত আল্লাহ হাসিলত করে, আল্লাহ বাসার বাচ্চা থাকলে আবার এই হাসিলত নিয়ে পূর্ণ করতে পারি। বেলা 10টার দিকে হোসাইনি দালান থেকে শুরু হয় ঐতিহাসিক তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন গলি থেকে মিছিলে যোগ দেন অনুসারীরা। খালি পায়ে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিল। হাতে বিভিন্ন রঙের নিশান, আলিম, ছিল দুলদুল ঘোড়া। ইমাম হুসাইনকে সালাম, 72 কারবালা শহীদকে সালাম, যে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, এবং আমরা পুনরায় আজকে ইসলাম পেয়েছি। এই তীরের সাথে কলিজা ছিঁড়া আলী আসগরের কলিজা ছিঁড়া বাইরে হইতেছে। এই কারণে আজকে আমরা খালি পায়ে এই জিতের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছি। পায়ে কাটা বিতে যদি ঝরে আমার রক্ত, তবু হুসাইনের পথে চলবে সবাই হুসাইনের ভক্ত। শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এবার ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদও করা হয়েছে এর মাধ্যমে। যেভাবে ইসরায়েল বা আমেরিকা তাদের বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে সেটার প্রতিবাদ করা, যার অবস্থান যেভাবে সহযোগিতা করতে পারে গাজাবাসীকে, সেটাই আজকের দিনে ইমাম হুসেন মেসেজটাকে যদি আমরা উপলব্ধি করি, সেটাই আমরা খুঁজে পাবো। তাজিয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। আজ পবিত্র আশুরা। ঐতিহাসিক নানা ঘটনার জন্য মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিমান্বিত এই দিনটি ঘিরে 2 দিন রোজা রাখা সহ নফল ইবাদত বন্দগীর জন্য রয়েছে বিশেষ সওয়াব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। আরবি হিজরির মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হিসেবে পরিচিত। ইসলামের ইতিহাস থেকে জানা যায় এই দিনটিতে অসংখ্য নবী ও পয়গাম্বরদের জীবনে স্মরণীয় অনেক ঘটনা ঘটেছে। সবশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন শাহাদাত বরণ করেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতকে কেন্দ্র করে যারা শিয়া ধর্মাবলম্বী যারা যে ভাই বোনেরা আছেন, তারা মাতম করেন, তারা নিজের শরীরকে রক্তাক্ত করেন। মূলত আশুরা শুধু হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাহাদাতের জন্যই এটা সম্মানিত না, বরং এই মাসটা অনেকগুলো ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ থেকে মুক্তি পেয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন। অনেকগুলো বিষয় এই আশুরার সাথে সম্পর্কিত। নানা ঘটনার জন্য এই দিনটি মুসলমানদের কাছে অন্যতম পবিত্র দিন হিসেবে পরিচিত। তাই বিশেষ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে যদি কোনো রোজার মর্যাদা থাকে, মর্যাদাপূর্ণ রোজা থাকে, উত্তম রোজা থাকে, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুমু ইয়াউম আশুরা, তোমরাও 10 তারিখে রোজা রাখো, তবে তারা যেমন একটা রাখে তোমরা একটা রাখবা না, তোমরা কাফের মুশরিকদের অনুসরণ করবা না, তোমরা হয় 2টা রাখবা, একদিন আশুরা তার পরের দিন, অথবা আগের 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ একরকম যেন না। আশুরার দিনে ইবাদত বন্দেগী করলে বিশেষ সওয়াব রয়েছে বলেও জানান এ উলামায়ে কেরাম। মুহররম মাসের রোজার ফজিলত হচ্ছে, কেউ যদি রোজা রাখে তো আল্লাহ রাসূল বলেছেন তার 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
মাদ্রাসা শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল ধর্মীয় শিক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল জীবন গঠন এবং সেই সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় রয়েছে বহুবিধ প্রতিষ্ঠান। পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আধুনিক শিক্ষায় জোর দেওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদরা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বর্তমানে সারা দেশে দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা ৯,০০০-এরও বেশি। এগুলোতে মোট শিক্ষার্থী ২০ লাখের অধিক। এছাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা আছে ৪,০০০-এর বেশি। এতে শিক্ষার্থী রয়েছে প্রায় ৭ লাখ। এছাড়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কওমি মাদ্রাসা রয়েছে ১৪,০০০-এর মতো। এর বাইরে রয়েছে অসংখ্য নুরানি মক্তব, ফোরকানিয়া, কারিয়ানা আর হাফিজি মাদ্রাসা। কিন্তু একক কোনো শিক্ষা ব্যবস্থা নেই। তথ্য বলছে আলিয়া মাদ্রাসা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও কওমি মাদ্রাসা থেকে কোনো সুযোগই হচ্ছে না। এদিকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস মাস্টার্স ডিগ্রির সমমান স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। আমাদের ক্লাস 6 পর্যন্ত সব কিছুই আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে, ক্লাস 6 পর্যন্ত সব কিছু পড়ানো হয়। দাওরায়ে হাদিসের স্বীকৃতি দেওয়ার পূর্বে যেরকম অবস্থা ছিল, স্বীকৃতি দেওয়ার পরে একই অবস্থা। MA আরবিক যে সার্টিফিকেটের মান সম্ভাবনা বিশ্বের বিভিন্ন ইসলামিক উপর পড়াশোনা হয়, যেটার উপর এটা যে আমাদের বাংলাদেশের কওমিয়ানদের যে মাদ্রাসাগুলোতে রয়েছে সেটা জনমানুষ জানতে পেরেছে ওই স্বীকৃতির মাধ্যমে। কিন্তু এটা বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা কিন্তু উপকৃত হতে পারিনি। কিন্তু আমরা এটা চাই, মন থেকে চাই যেটা বাস্তবায়ন হোক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশে মাদ্রাসাগুলোতে ইসলামী মূল্যবোধের শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও দেশে বহু বিভক্ত শিক্ষা জগৎ, যে যার মতো শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ৯২% মুসলমানের দেশে ৫৪ বছর পর্যন্ত ইসলামী শিক্ষার উপরে তাদের কোনো এদের প্রতি দৃষ্টিপাত এখনো পড়ে নেই। আমরা যাদেরকে সরকার প্রধান বানিয়েছি এদের ইসলামী শিক্ষার প্রতি নামে মুখে বলে ইসলাম, কিন্তু তাদের বাস্তবতা ইসলামী শিক্ষার প্রতি কি কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। বিগত সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় করা উচিত বলছেন শিক্ষাবিদরা। সমন্বিত একক ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলন সম্ভব না হলেও অন্তত যেন প্রত্যেকের মধ্যে বেসিক কিছু বিষয়ে মিল থাকে। যে ধর্মেরই হোক না কেন তার ধর্মীয় শিক্ষা তার জন্য বাধ্যতামূলক থাকা উচিত। সেই সাথে সাথে বৈষয়িক যত জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা আসে সেগুলো গ্রহণ করতে কোনো সমস্যা নেই। প্রত্যেক ব্যক্তি একই সাথে ধর্মভীরু হবে, সৎ হবে, দেশপ্রেমিক হবে এবং বৈষয়িক জ্ঞানের ক্ষেত্রেও সে দক্ষ হবে এবং সে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়। মাহবুব সৈকতের রিপোর্ট। সেটা একটু গুরুত্বপূর্ণ। রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি মহাসচিব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে কথা বলা। লিখিত বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কার চায় না এমন বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে কয়েকটি মহল। বিএনপি হচ্ছে সেই দল যে আপনার 2016 সালে ভিশন 2030 করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন এবং এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে 31 দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছি। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে ঐক্যমত কমিশন বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তাও অস্পষ্ট বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না, এটা সাথে আমরা এটা বলেছি প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে
যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে। সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। সংস্কারের পাশাপাশি বিএনপি ফ্যাসিস্টদেরও বিচার চায় জানিয়ে জুলাই সনদ আরও আগেই প্রণয়ন করা উচিত ছিল বলে মন্তব্য করেন দলটির অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যারা আমাদের এত মানুষ খুন করেছে, গুম করেছে, এত টাকা লুটপাট করেছে, তাদের বিচার হওয়া, এসবই আমরা চাই। জুলাই সনদ আরো আগে করা সম্ভব ছিল, এটা তো আমাদের দায়িত্ব না, আমরা করতে পারবো না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে, এই দায় বিএনপি নেবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘ 54 বছরেও বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায়নি। যারা বিগত সরকারের পদলেহন করেছে তাদের অপসারণ না করলে সুষ্ঠু ভোট হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় অপরাধীদের বিচার আর সংস্কার জরুরি। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। নির্বাচন ব্যবস্থা পরীক্ষা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। পিআর পদ্ধতি মানুষের ভোটের অধিকারের গ্যারান্টি বলেও মন্তব্য করেন নায়েবে আমির। যে আমরা জাতীয় নির্বাচনের আগে কি চাই? স্থানীয় নির্বাচন চাই। কেন চাই তার যুক্তিটা আমি বলতে চাচ্ছি। আপনারা রেলগাড়ি দেখেছেন, রেল গাড়ি চলে রেলের উপর দিয়ে। কোনো রেল লাইন যদি খারাপ হয়ে যায় অথবা নির্মাণ কাজ হয়, তো ইঞ্জিন কিন্তু আগে দিয়ে ওদের টেনে নিয়ে যায় না, আগে কিছু মালগাড়ি রাখে, কিছু মানে ওয়েস্টেজ গাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে কার উপর দিয়ে যাবে? মালগাড়ি, যাতে ইঞ্জিনের উপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস। তো জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেজন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থায়ী নির্বাচন হতে হবে। বিচার, সংস্কার, এরপর নির্বাচন, এই 3 দাবিকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা আজ পৌঁছেছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে পার্শ্ববর্তী জেলা নওগাঁ থেকে রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করেন এনসিপির নেতারা। শহরের শান্তি মোড় থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করবেন তারা। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে তৈরি করা হয়েছে পথসভার মঞ্চ। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। পথসভায় কেন্দ্রীয় নেতারা বিচার বিভাগ সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে বক্তব্য রাখবেন। এই পথসভার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের আজকের কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মালয়েশিয়ায় আটককৃতদের মধ্যে 3 জনের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তারা কোনো জঙ্গি নয়, বাংলাদেশে জঙ্গির কোনো অস্তিত্ব নেই। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় 3rd টার্মিনালের রপ্তানি ভিলেজে নতুন করে কোল্ড স্টোরেজ বাড়ানোর কথা জানান তিনি। পরে উপদেষ্টা উত্তরা পূর্ব থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করেন। এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখ। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ।
এমন পরিস্থিতিতে দেশের 4টি সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। কোটা সংস্কার দাবির আন্দোলন থেকে শুরু, কিন্তু মাত্র 1 মাসেই তার রূপ নেয় ইতিহাসের কালজয়ী ছাত্র গণ অভ্যুত্থানে। বাংলাদেশের মানচিত্র জুড়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে এই ছাত্র বিপ্লবের অন্যতম এক মাধ্যম। ফ্যাসিস্ট শাসকদের গুলি, হত্যাযজ্ঞ, রক্তক্ষরণ আজও গভীর প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের বিশেষ রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে একযোগে রাজপথে নামে দেশের অন্তত 11টি শিক্ষা প্রতিষ্ঠান। শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, কৃষি, চট্টগ্রাম সহ সারা দেশে। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা-আরিচা মহাসড়ক। স্লোগান ওঠে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই, কোটা নয় মেধার জয় চাই। পরে 1 দফা 1 দাবি, সরকার পতন চাই। এই শহীদরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়নি, এটা একটা বড় ব্যর্থতা। প্রতিটি সরকারের উচিত 24কে প্রাধান্য দিয়ে 24-এর চোখে আগামীর এই বাংলাদেশকে দেখতে হবে। কিন্তু তৎকালীন সরকার গায়ের জোরে প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ মারে গুলি, টিয়ার সেল গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ, পাথর সবকিছুই। হাজার হাজার ছাত্র জনতা আহত ও নিহত হন। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে আশুলিয়ায়, যেখানে পুলিশের গুলিতে নিহত হন অনেক ছাত্র জনতা। তাদের মধ্যে 6 জন শহীদের মরদেহ পুলিশ নিজেদের গাড়িতে তুলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। খারাপ পর পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে গেল। শেষ পর্যন্ত স্বৈরাচার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, কিন্তু শহীদদের রক্ত আর দাবিগুলো এখনো অপূর্ণ। হত্যাযজ্ঞের 1 বছর হয়ে গেলেও হয়নি বিচার, মেলেনি শহীদদের স্বীকৃতি। আজও বিচারের দাবি জানান শহীদের পরিবার। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব। মিছিলে যে মারা গেছে এবং তার বিচার চাই আমরা সরকারের কাছে আমরা আবেদন করি। আমাদের নাতিকে হত্যা করা যারা পাচ্ছে তাদের আমরা বিচার চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারাও বলছেন, যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ ও আন্দোলন তা এখনো বাস্তবায়িত হয়নি। জুলাইয়ে আহত এবং নিহতদের ব্যাপারে সুস্পষ্ট একটি পূর্ণাঙ্গ তালিকা এবং আহতদের চিকিৎসা সহায়তা সহ যেই যে সুযোগ সুবিধাগুলো সরকারি পক্ষ থেকে তারা পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু কিছুটাই আমাদের পূরণ করতে পারেনি। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান করেছিলাম, সেই আশা আকাঙ্ক্ষার কিছুটা ব্যত্যয় ঘটেছে। জুলাই ফিরে এসেছে, কিন্তু আমাদের শহীদ ভাইরা ফিরে আসেনি। আমাদের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার চাহিদা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা এখনো আশাবাদী, শহীদরা যারা রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন, তাদের যেই রেখে যাওয়ার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আসলে এই দেশে বাস্তবায়ন হওয়া অনেক বেশি জরুরি। যারা দিন এনে দিন খায়, মজুরি খেটে খাওয়া শ্রমিক মানুষ, এদের পরিবারে যারা আহত হয়েছে তারা কিন্তু প্রপার চিকিৎসাটা পায় নাই, রাষ্ট্রীয়ভাবে প্রপার সম্মানটা পায় নাই। 24-এর এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। তবেই 24-এর গণ অভ্যুত্থান সার্থক হবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। 16-17 বছরের যে নিষ্পেষণে ছিল, যেখানে গণতন্ত্র বিপর্যস্ত হয়েছে, মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছে, গুম খুনের যে সংস্কৃতি সেটার প্রচলন ছিল, এই থেকে যে আমরা বের হয়ে আসতে পেরেছি ছাত্র জনতার আন্দোলনের ফলে, সেই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটকে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে আমাদের সকলকে এগোতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বর্ষার শুরুতেই সিরাজগঞ্জের যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। গত 2 মাস যাবৎ আকস্মিক এই ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ভাটপিয়ারি সহ আশপাশের গ্রামের অর্ধশত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এতে দুশ্চিন্তায় ভাঙন কবলিত নদী পাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি HM মুনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরেজ উচ্ছ্বাস। বর্ষার শুরুতেই যমুনার ডান তীর রক্ষা বাঁধ সহ সিরাজগঞ্জ সদর উপজেলার নদী তীরবর্তী ভাটপিয়ারি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে আকস্মিক ভাঙন।
ভাটপিয়ারি গ্রামের যমুনা নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় নদীর ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত আঘাত আনছে পশ্চিম পারে, ফলে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে নদী তীর। গত 2 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে এসব এলাকার অর্ধশত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। নদীতে পানি বাড়ার কারণে আজ 2 দিন ধরে এখানে জায়গা ডেবে যাচ্ছে। আঙ্গুর খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, তাই কোনো বাদ হয় না, যার জন্য এলাকা ভাঙতে ভাঙতে আমরা সর্বশান্ত হয়ে গেছি। এই খালি ভাঙ্গার ভুড়ি আছে, ভাঙতে ভাঙতে নদীর যে গতিশীল তাতে এই এলাকা থাকতেও পারে, নাও পারে। অব্যাহত নদী ভাঙনে পশ্চিম ডান্তির রক্ষাবাদের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। তাই ভাঙন রোধে দ্রুত স্থায়ী ক্রসবার বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এরকম ভাবে যদি ভাঙন অব্যাহত থাকে, দ্রুতই এই গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এখন যদি আমাদের এইটুক জায়গা ভাঙে, আমাদের আর কোনো জায়গায় স্থায়ী নেওয়ার জায়গা নাই। যদি আমাদের একটা স্থায়ী বাঁধ হয়, তাহলে আশা করি যে অন্তত পক্ষে এই নদী কবল থেকে আমরা রক্ষা পাবো। এই চাওয়া আমাদের এই অঞ্চলে যেন একটা স্থায়ী গ্রোইন বাঁধ হয়, এটি আমাদের শেষ দাবি, আমাদের একটা স্থায়ী বাঁধের। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে, এতে আতঙ্কিত হবার কিছু নেই। 2-1টি জায়গায় ওখানে স্লোপ এবং লাঞ্চিং এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে জায়গাগুলোতে আমরা সঙ্গে সঙ্গে সেখানে জিও ব্যাগ দিয়ে আমরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। তাই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের বাকেরগঞ্জে নদী ভাঙনে বিলীন হয়ে নিঃস্ব নদী তীরবর্তী বাসিন্দারা। উপজেলার কবাই এবং কলসকাঠি ইউনিয়নের শিয়ালখনি, লক্ষ্মীপাশ এবং সাদিস আমতলী, নারাঙ্গুল সহ বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার তুরাতলা নদীর গর্ভে বিলীন হয়েছে। বসত ভিটা হারিয়ে পরিবারসহ টিন, পলিথিন দিয়ে মাথা গোঁজার ঠাঁই হয়েছে সড়কে। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব। হারিয়েছে ফসলের জমি, নেই বসত ভিটা। এভাবে প্রতি বছর চোখের সামনে সহায় সম্পদ নদীগর্ভে বিলীন হতে দেখে বরিশালের বাকেরগঞ্জের নদী তীরবর্তী মানুষ। একদিকে চলছে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে তীব্র নদী ভাঙন। উপজেলার কবাই কলসকাঠি ইউনিয়নের শিয়ালঘনি, লক্ষ্মীপাশ, কাটাখালী বাজার, কাকুরিয়া সহ বেশ কয়েকটি এলাকা তুরাতলা নদীর গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙন ও বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার মানচিত্র। নদী ভাঙনের কারণে আমাদের স্কুল 2বার সরাইতে হয়েছে। এখানে ঐতিহ্যবাহী মেডিকেল ছিল এবং তহসিল কাছারি ছিল, বিশাল বড় বাজার ছিল, সবকিছু এই পাণ্ডব নদীর কোরাল গ্রাসে সবকিছু বিলীন হয়ে গেছে। নদীতে আমার দোকান 6-7 বার ভাঙছে, আমরা এখন অসহায়। আজ 15 বছর ধরে অন্যের জায়গায় বাস করতে আছি। বর্ষার শুরুতে রুদ্রমূর্তি ধারণ করছে নদীগুলো, তীব্র হচ্ছে ভাঙনের দীর্ঘতা। এরই মাঝে বিলীন হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বহু স্থাপনা। এখানে বিশাল একটা গ্রাম ছিল, শত শত ঘরবাড়ি ছিল, সবকিছু এই কারখানা নদীতে ধ্বংস হয়ে গেছে। আমাগো সমস্ত বাড়ি ঘর পাণ্ডব নদীতে নিয়ে যাইতে আছে। আমরা সরকার থেকে চাই যে আমাগো এই সাহায্য। নদী ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। যেখানে অধিক গুরুত্বপূর্ণ স্কুল, মাদ্রাসা, বাজার বা জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি কাজের আওতায় নিয়ে আসব। আমরা ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নদীর ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি ভুক্তভোগীদের। মিফতা গালিব, মাই টিভি।